সবাইকে স্বাগত। আপনারা শুনছেন 91.2 পল্লী বাংলা এফএম রেডিও। আপনারা ইতিমধ্যেই জ্ঞাত হয়েছেন আমরা একটা মহামারীর প্রকোপে পড়েছি। এই প্রকোপ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো, আমাদের এই পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হয়ে উঠবে, কবে আসবে আমাদের এই ভ্যাকসিন, আমরা কিভাবে এর হাত থেকে রক্ষা পেয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবো, রয়েছে নানা রকম গুজব, রয়েছে তার প্রশ্ন। এরকম অনেক প্রশ্ন নিয়ে আমরা আজ হাজির হয়েছি ময়না বিপিএইচসিতে। আমাদের সঙ্গে রয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক বিপিএইচসি অফিসার ডক্টর অশোক কুমার মাইতি। পল্লী বাংলা এফএম রেডিওতে স্বাগত। শুরুতেই আপনাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, আমাদের এই পরিস্থিতি কবে স্বাভাবিক হয়ে উঠবে? সেটা কেউ বলতে পারে। তার কারণ হচ্ছে যে আমাদের যেটা যেমন কমিউনিটি ট্রান্সমিশন হয়ে আছে, এই কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে যেটা দরকার এখন একদম ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি। কিন্তু আমরা জানি যে প্রথমত আমাদেরকে একটা যে প্রথম যে ভ্যাকসিন ট্রায়াল যেটা হয়েছে অক্সফোর্ডের যে ভ্যাকসিন, সেটা অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে যে রাশিয়ান যে ভ্যাকসিন, সেটা তো অলরেডি তাকে থার্ড ফেজ ট্রায়াল চলছে। আজকে একটা জাস্ট হচ্ছে একটু আগে নেটে দেখছিলাম একটা জাস্ট খবর আছে যে ফাইজারের একটা হচ্ছে যে ব্র্যান্ড যেটা আমেরিকাতে, এটা বলা হচ্ছে ওনারা দাবি করছে যে অক্টোবরের লাস্ট নাগাদ নাকি ওনারা ভ্যাকসিনটা ট্রায়াল কমপ্লিট করে ফেলতে পারবে। মানে এইটুকু কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে কোনো আশার আলো কিছু নেই। এটা কবে শেষ হবে, কতদিন যাবে, তার বিশেষজ্ঞদের মতামত 2021 সালের দিকে আরো দিকে যেতে পারে। কারণ এটা তো ঘটনা কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে 1 থেকে 5, 1 থেকে 4, 4 থেকে 8 এইভাবে যেতে পারে। তবে সেটা হচ্ছে এটা বলা উচিত। তাহলে স্যার কবে আমরা আশা রাখছি করোনা পেতে পারি? সেটা এখন এই মুহূর্তে ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা করবে যে আমরা আজকে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে থাকি। অক্সফোর্ডের ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের যেটা এখন আমাদের ট্রায়াল কমপ্লিট হবে, মানে যদি সাইড এফেক্ট আসে। এবার যদি দেখা যায় যে ফাইজারের ভ্যাকসিন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আশাটা আমার শেষ নাগাদ আশা করতে পারি। হয়তো আমরা 2020 পর ভ্যাকসিন পেতে পারি। যদি 2021 আমরা পেয়ে যাই, কোন কোন বয়সের ব্যক্তিরা এটা নিতে পারবে না, কোন কোন বয়স নিতে পারবে না, শুরুতেই আমরা সেটা জানতে চাই আপনার কাছে। এই ক্ষেত্রে বলে রাখি যে কোনো বয়স কিন্তু ব্যাপার নেই। তার কারণ হচ্ছে করোনা কিন্তু জাতি যে নবজাতক থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ বা বৃদ্ধাত্ম কাউকে ছাড়ে। ফলে সেক্ষেত্রে এখানে কিন্তু প্রথম কথা যে কোনো এই ভ্যাকসিনটা যেটা থাকবে, যেটা থেকে যদি প্রতিবারে যদি রক্ষা পেতে হয়, তাহলে একমাত্র হচ্ছে এ টু জেড আপনার ক্ষেত্রে ইনভেস্ট সমস্ত ধরনের। এবার স্যার জেনে নেবো আপনার কাছে, যদি এই করোনা ভ্যাকসিন আসে, আমাদের কি সবাইকে নিতে হবে, এরকম একটা বাধ্যতামূলক পরিস্থিতি কি হবে? শুনুন, যে বাধ্যতামূলক ব্যাপারটা হচ্ছে যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে তো আমরা তো আগে তো অনেক কিছু অনেকগুলো ভ্যাকসিন এসছে, সেগুলো আস্তে আস্তে করে আমাদের যেটা হচ্ছে ইমিউনাইজেশন সিস্টেমে চলে এসছে। এবারে যেটা দরকার হচ্ছে যে প্রথম কথা বাধ্যতামূলক ব্যাপারটা হচ্ছে কিন্তু সেটা কমে ডেমোক্রেটিক কান্ট্রিতে কাউকে বাধ্য করা যায়, কিন্তু সেটাকে মানুষকে যেটা কিন্তু তার শুভবুদ্ধিতে তাকে অলরেডি জানতে হবে যে এটা হলে উপকারিতা কি আছে। উপকারিতা অবশ্যই আছে, তার কারণ আমরা জানি যে এই মুহূর্তে আমাদের পাশাপাশি যে সমস্ত অলরেডি যে অ্যাসিম্পটোমেটিক কেস থাকছে, তাদের কিন্তু কোনো লক্ষণ থাকছে না, তারা কিন্তু অলরেডি পজিটিভ হচ্ছে। তাহলে পজিটিভ থেকে কিন্তু আপনার অন্য লোকে তার বাড়ির লোকের মধ্যে ট্রান্সমিশন হওয়ার চান্স কিন্তু বেশি। ফলে সেক্ষেত্রে এটা বলবো যে প্রথম কথা যদি ভ্যাকসিন এসে থাকে একদম যে তাহলে অন্তত সমস্ত প্রত্যেকে এটা নেওয়া উচিত। এবার সতর্কতার বিষয়ে আসি। আমরা তো সবাই মাস্ক ইউজ করছি, কিন্তু গ্রামের মানুষ তো সবাই তো মাস্ক ইউজ করছে না। একটা কমন জিনিস যেটা গামছা ইউজ করছে, সেটা সতর্কতার দিক থেকে আপনি কত গুরুত্বপূর্ণ মনে করেন? একদম শূন্য দেবো। তার কারণ হচ্ছে আমরা জানি যে বিশেষ করে অ্যাটলিস্ট যে 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক ম্যান্ডেটরি। 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক ছাড়া কাপড়ের মাস্ক যেটা থাকে বা কাপড় দিয়ে সিঙ্গেল লেয়ার কাপড় দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্রোটেকশন কিন্তু একদম ঠিক। ফলে সেক্ষেত্রে গামছা মুখে বাঁধা একটা জিনিস শুধুমাত্র হবে যে কিছুটা যে একবারে যে শূন্য দিক থেকে না করে কিছুটা দেওয়া যেতে পারে। তারপর অ্যাটলিস্ট যে কাছ থেকে তাদের ড্রপলেটটা তো অনেক অন্য লোকের কাছে যাবে। রোগী সুস্থ হয়ে উঠেছে, আপনার ব্লকে কত% সুস্থ হয়ে? দেখুন যে আমাদের এখানে
ময়নাক ব্লকে এখনো পর্যন্ত আমরা হচ্ছে যেটা দেখছি যে সুস্থতার হার কিন্তু মানে খুব বেশি। রিসেন্টলি যেটা হয়েছে যে আমাদের এখানে এই ব্লকের মাত্র হচ্ছে 2 জন মারা গেছে। আর সেক্ষেত্রে এটা বাদ দিল যে সেক্ষেত্রে তাদের কিন্তু অলরেডি কোমরবিডিটি ছিল, মানে কোমরবিডিটি যেটা মানে আমরা যেটা দেখছি বিশেষ করে যে একজন পেশেন্ট ছিল প্রথম যে মারা যান তিনি হচ্ছেন সিভিয়ার অ্যানিমিক, রক্তহীনতা, ওনার 5 গ্রাম হিমোগ্লোবিন যেটা থাকার কথা 12 ঘন্টা থাকার 12 ঘন্টা থাকে। এটা একটা মারা যেতে গেছে। আর একটা যেটা হয়েছে সেটা আমি কিন্তু করোনা মৃত্যু বলবো না, সেটা করে করোনা স্বাস্থ্য করতে পারি, কারণ করোনা ডায়াগনোসিস হয়। অত করোনায় মৃত্যু হচ্ছে আমাদের এক মুহূর্তে এক। একজন মানুষ সুস্থ হয়ে উঠলো করোনা থেকে, সে আবার করোনায় আক্রান্ত হতে পারে, এর পার্সেন্টেজ কতটা রয়েছে? দেখুন, এই করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরে যে আমাদের একটা করোনার যে ভাইরাস তার এগেইনস্টে যে ইমিউনিটি গড়ে উঠতে, সেই ইমিউনিটি কিন্তু স্থায়িত্ব বেশি দিন না, জাস্ট বলা হচ্ছে 30 থেকে 90, মানে 1 মাস থেকে 90। অথচ সেই ক্ষেত্রে আপনার যে ওর মধ্যে ইমিউনিটি যখন নষ্ট হয়ে গেল তখন কিন্তু উনি কিন্তু আবার হচ্ছে সেই চান্সটা কিন্তু সবার থাকে যদি প্রিকশন না। গ্রামের বুকে একজন আক্রান্ত হয়ে গেলে গ্রামের সবাই বা পাড়া প্রতিবেশী একটা অন্যরকম চোখে দেখে, মানে একটা যেন ক্যান্সার হয়েছে এরকম একটা পরিস্থিতি, একটা ওর থেকে দূরে থাকো, আনটাচেবল, এরকম একটা পরিস্থিতি গড়ে উঠেছে। আপনি এই সহানুভূতির দিক থেকে কতটা দেখছেন? দেখুন, যে প্রথম কথাই এটা নিয়ে অনেক কথা বলা আছে, যে প্রথম কথা যেটা আমরা একটা করোনা রোগী যখন হয়ে উঠছে, করোনা কিন্তু এই নিজে কমিয়ে একটা ভাইরাসের আক্রান্ত, যে আজকে যেমন ইনফ্লুয়েঞ্জা যেগুলো আক্রান্ত হতো, কিন্তু ইনফ্লুয়েঞ্জা আমাদের যে এত ডেডিয়েস্ট হয়নি বলে আমাদের কিন্তু সেরকম গায়ে, কিন্তু একসময় ছিল স্প্যানিশ ফ্লু হয়েছিল, তারপর আবার যেখানে প্লেগ হয়েছে, কলেরা মহামারী হয়েছে। তাহলে সেক্ষেত্রে যে আমাদের এখন যেটা দরকার যে আমার পাশাপাশি কে করোনা পজিটিভ আছে বা আমি যে কথাগুলো বলছি আমি করোনা পজিটিভ নয়, এটা প্রমাণ করা দরকার। ফলে সেক্ষেত্রে আমি বলবো যে করোনা আমাদের লড়াইটা কিন্তু রোগীর বিরুদ্ধে। ফলে সেক্ষেত্রে করোনা রোগী সেটা আপনার বাড়ি হতে পারে, পারিপার্শ্বিক হতে পারে, প্রতিবেশী হতে পারে। ফলে সেক্ষেত্রে এটাকে দেখা উচিত একটা অসুখ হিসেবে। ফলে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে একজন মানুষের সঙ্গে ব্যবহার করা উচিত, এবং সেক্ষেত্রে সেটা যদি না করা যায় তাহলে পরবর্তীকালে যে আপনি যখন ওই অসুবিধার আক্রান্ত হবেন ওই ভাইরাসের দ্বারা, তখন কিন্তু অন্যের দৃষ্টিভঙ্গি কিন্তু সেই মাসে। ফলে সেক্ষেত্রে এটা প্রত্যেক মানুষের কাছে আমার অনুরোধ যে আপনারা কিন্তু করোনা রোগীকে কোনোদিন ঘৃণাকৃত বা অবহেলা থেকে দেখবেন না, এটা একটা অসুখ। ফলে সেক্ষেত্রে সেটা সমাজে হতে পারে, তার জন্য আপনাকে যেমন সতর্ক থাকতে হবে, ওনাকেও সতর্ক থাকতে হবে। ফলে সেই জায়গাটা মেনটেন করে আপনারা অন্তত রোগীর প্রতি কোনো নির্ভর করবেন। 2021-এর পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু তার আগে বড় ধরনের একটা ব্যবস্থা নিতে গেলে আপনি প্রথমে গ্রামের বুকে কি ব্যবস্থা নেবেন এই করোনার পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য? এখন ব্যাপারটা শুনুন, যে প্রথম কথা আমাদের যে লকডাউন থেকে শুরু করে আনলক 4 অলরেডি হয়ে গেছে। ফলে সেক্ষেত্রে আমাদের ভ্যাকসিন কবে আসবে সেটা কিন্তু আমাদের বেড়েছে, আমরা কিন্তু কেউ এই মুহূর্তে জোর করে বলতে পারি। ফলে সেই জায়গাতে দেখতে গেলে আপনার যেটা দরকার হচ্ছে প্রথম কথা একটাই হচ্ছে আমাদের মানে যে করণীয় আছে সেটা হচ্ছে মাস্ক। কারণ এই মাস্ক যদি আমি ব্যবহার করে থাকি তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু যে বলে রাখি যে আমাকে অনেকখানি কাটবে। এই যে আমি যে কথা বলছি, আপনি যে কথা বলছেন সেই কথাগুলো কিন্তু প্রথমত আপনার মাস্ক থাকলে আমি এবং আপনি 95% করবেন। ভাইরাস যদি প্রথমত যে যখনই আপনার মাস্ক খুলে ফেলছে তখন আমি আম করি, আবার যখন দুজনে মাস্ক না থাকে তখন কিন্তু দুজনে হাই রিস্ক। ফলে সেক্ষেত্রে যতদিন না ভ্যাকসিন আসছে বা ভ্যাকসিন মানে আমাদের অপেক্ষা করার যে সময়টা আছে সেই পিরিয়ডে একমাত্র উপায় হচ্ছে যে আপনারা যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, এবং তার সঙ্গে মাস্ক ব্যবহার। বাইরে যখনই বেরোচ্ছে বাড়ির মানে একমাত্র বাড়ির ভেতরে ছাড়া আমাদের কিন্তু প্রত্যেকেরই মাস্ক। ডক্টর বাবু যেটা বললেন মাস্ক অবশ্যই দরকার, তার সাথে সাথে একটা রয়েছে স্যানিটাইজারের ব্যবহার। আমরা দেখেছি গ্রামের বুকে অনেক চটকদার ব্যবসায়ী বিভিন্ন রকম অন্য কেমিক্যাল দিয়ে বলছে স্যানিটাইজার, এটা পারফেক্ট স্যানিটাইজার। আমি একটা পারফেক্ট স্যানিটাইজার কিভাবে চুজ করি? দেখুন, পারফেক্ট স্যানিটাইজার আমরা হচ্ছে যে কোনো জিনিস কিনতে গেলে যখন আমরা দেখে থাকি তার প্রথমত আইএসআই সার্টিফিকেট, যে তার যে আইএসআই সার্টিফিকেট আছে এবং সেই কোম্পানির অলরেডি যেটা থাকছে যে তার গায়ে যে কন্টেন্ট লেখা আছে
যে মোর দেন 70% অ্যালকোহল আছে কিনা, মানে সেটা মানে অলরেডি দেখে আমার পেলাম। এবং সেক্ষেত্রে আমি বলবো যে ভদ্রতা যে চটকদারির দিকে না গিয়ে আপনি একটা ব্র্যান্ডেড এটা যে রেপুটেড কোম্পানি যারা অ্যাকচুয়ালি মাস অলরেডি স্যানিটাইজার তৈরি করে, মানে সেক্ষেত্রে যাদের এই ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে, যাদের অভিজ্ঞতা আছে, যাদের মার্কেটে ক্রেডেন্সিয়াল আছে, মানে সেক্ষেত্রে তাদেরকে দেওয়া সেই ব্র্যান্ডে কেন। এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিভিন্ন স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে ডাক্তার অসুস্থ হয়ে পড়ছে, বিশেষ করে গ্রামের বুকে একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত যারা অসুস্থ হচ্ছেন তাদের প্রতি একটা সমাজ থেকে হুমকির বিষয় উঠে আসছে। সেই হুমকি থেকে কিভাবে রেহাই পাবে বা কিভাবে স্বাভাবিক থাকবে? এখন ব্যাপারটা শুনুন যে হুমকি ঠিক মানে এখন এই মুহূর্তে বলবো না, কিছু জায়গায় হচ্ছে। যেমন আমাদের ব্লকেরই এখনো পর্যন্ত আমরা 5 জন আশা এবং আমাদের 2 জন এএনএম যারা হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট, তারা কিন্তু এই অসুবিধা আছে এবং তার সঙ্গে আমাদের অর্থনৈতিক অ্যাসিস্ট্যান্ট সেও আক্রান্ত হচ্ছে। মানে সেই জায়গাতে দাঁড়িয়ে যে প্রথম কথা বুঝতে হবে যে আজকে আমাদের যারা যে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স যারা আছেন তারা কিন্তু আক্রান্ত হচ্ছে একমাত্র হচ্ছে আপনার যে রোগী। আর সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমাদের যারা এখানে যারা আমরা হসপিটালে আছি যে আজকে মার্চ মাস থেকে আমরা কিন্তু কমপ্লিটলি আমরা কিন্তু প্রায় হোম কনফাইন বাড়ির মধ্যে আমরা এবারে ব্যাপারটা হচ্ছে যে সেই জায়গাতে যদি যে আপনাকে সুস্থ করার জন্য আপনার সংস্পর্শে আপনার যদি কোনো স্বাস্থ্যকর্মী বা ডাক্তার বা নার্স যদি আক্রান্ত হয়ে থাকে এবং তাদের দিকে আমল তুলেন তাহলে কিন্তু স্বাস্থ্যটা পুরো ভেঙে, কারণ এটা ঘটনা যে ওই মনোবলটা যদি ভেঙে যায় তখন কিন্তু পরিষেবা দিতে কিন্তু মানে অলরেডি এটা মানে বিরাট বিভ্রাট সৃষ্টি। আর সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে স্বাস্থ্যকর্মীকে তার কর্তব্য করতে হবে, স্বাস্থ্যকর্মী তার কর্তব্য করতে গিয়ে তিনি আক্রান্ত হতেই পারে। আক্রান্ত হওয়ার আগে বোঝা উচিত যে উনি কোথা থেকে আক্রান্ত হয়ে, যে সেই জায়গাতে দেখো যে নিজের দিকে আগে আঙুলটা তুলে দেখা উচিত। যে প্রথম কথা ওনারা কিন্তু পেশেন্ট রোগীর সঙ্গে সম্বন্ধিত, যে রোগীর সঙ্গে সম্বন্ধিত থেকে রোগীর মধ্যে কিন্তু এটা ছড়িয়ে আছে, অর্থাৎ সেই ক্ষেত্রে বা আমাদের জনগণের মধ্যে। আর সেই জায়গাতে বলবো যে প্রথম কথা স্বাস্থ্যকর্মী কোনো মানে স্বাস্থ্যকর্মী কেন, স্বাস্থ্যকর্মী ডাক্তার যারাই আছেন তার থেকে যে কোনো রোগী যদি অলরেডি যদি আক্রান্ত হয়ে থাকে তার দিকে আঙুল তোলা কোনো ঠিক, মানে সেক্ষেত্রে এটা ধরে রাখুন এটা অসুখ। আর স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হচ্ছে কিন্তু বেশিরভাগ রোগীদের। এবার দেখেছি আমরা বিভিন্ন তথ্য থেকে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ বাজারে বেরিয়ে গেছে ফ্যাভিপিরাভিড নামে। সেই ফ্যাভিপিরাভিড আমরা কি এখনই গ্রহণ করতে পারি? না, প্রথম কথা ফ্যাভিপিরাভিডের ক্ষেত্রে যেটা বলে রাখি যে আপনার হচ্ছে এখনো পর্যন্ত ট্রায়াল আমাদের স্টেট গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেনি এখনো পর্যন্ত। কোম্পানি এটা ডিমান্ড করেছে, আর কোম্পানির ডিমান্ডের সঙ্গে সরকারের যেটা থাকবে যে তার যে দৃষ্টিভঙ্গি তার প্রস এন্ড কনস ব্যাপারটাকে চিন্তা করে ওনারা কি ছাড় দিতে দেয়। ফলে সেই জায়গাতে যেটা থাকছে আমাদের যে যারা সায়েন্টিস্টরা আছেন তারা ঠিক করবে যে ফ্যাভিপিরাভিড আপনার হচ্ছে এরা কতখানি মানে অলরেডি যুক্তিযুক্ত হবে, তার সাইড এফেক্ট কি আছে, পার্শ্ব প্রতিক্রিয়া, ফলে সেক্ষেত্রে সে দেখে তারপর ছাড় পাবেন। এখনো পর্যন্ত কিন্তু আমাদের সরকার থেকে ফ্যাভিপিরাভিডের কিন্তু কোনো ছাড়পত্র আসে। এই হসপিটালে কতটা সতর্কমূলক ব্যবস্থা নতুনভাবে তৈরি হয়েছে? নতুনভাবে তৈরি হয়েছে বলতে যেটা বলে রাখি যে আমরা যেটা একমাত্র করতে পেরেছি এটা যে মানে ওপিডির ক্ষেত্রে যেটা আমরা করে থাকছি বিশেষ করে একটা ডিস্টেন্স মেনটেন করে যেটা পেশেন্টের সঙ্গে যতটা সম্ভব মৌখিক কথাবার্তা প্রয়োজন করলে ইমার্জেন্সি ক্ষেত্রে তার বিপি পালস তো সবই দেখা হচ্ছে, কিন্তু যেটা থাকছে যে প্রথমত স্টাফরা কিন্তু যথেষ্ট প্রিকশনারি মেজার নিচ্ছে। পিপি কিট করে কিছু যে সন্দেহজনক হয়ে থাকে কোনো পেশেন্ট আছে তারা পিপি কিট করে তারা ট্রিটমেন্ট দিচ্ছে। এবং যেটা আরেকটা দরকার যে আমাদের যারা ওপিডি থেকে বা আউটডোর থেকে যে রোগী আসছে তাদের মধ্যে যাদের সিমটম আছে তাদের র্যাপিড কিট করার চেষ্টা করছে, র্যাপিড কিট করে ইমিডিয়েটলি আইসোলেট করে দিচ্ছি। আর ইনডোরের ক্ষেত্রে যে একমাত্র ভর্তি পেশেন্টের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র আমরা কি করছি তার র্যাপিড কিট করে তার করোনা পজিটিভ বা নেগেটিভ এতে কি স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থায় বাধা পড়ছে? স্বাভাবিক চিকিৎসা ব্যবস্থা বাধা পড়ছে সেটা তো স্বাভাবিক। একটা যেটা বাধা ব্যাপারটা হচ্ছে বলে রাখি বাধাটা কিন্তু অনেক ক্ষেত্রে দুদিক থেকে সত্যি। যে প্রথম কথা জনগণও আসছেন না, মানে উনারও হসপিটাল মুখী এখন একটু কম, কিন্তু ওপিডি নিরিখে এখন কিন্তু অনেক উন্নতি হয়েছে, অ্যাডমিশন আমাদের চলছে। এবার যেটা দরকার হচ্ছে আপনার হচ্ছে যেটা হচ্ছে যে মানে করোনাকে সবাই একটু ভয় পায়, বিশেষ করে আমরা দেখেছি যে জ্বর পেশেন্ট জ্বরের কথা সব লুকিয়ে রাখারই চেষ্টা করছে। ফলে সেক্ষেত্রে যখনই এটা লুকিয়ে রাখছে তখন কিন্তু রিস্কটা কিন্তু বেড়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মী এবং তার প্রভাব পড়বে তাদের বাড়ির পাশে। ফলে সেক্ষেত্রে বলবো যে
হ্যাঁ, প্রভাব তো কিছুটা পড়েছে সর্বত্র, যদি এটা শুধুমাত্র আমাদের ময়নাতে না, যে গোটা গোটা ওয়েস্ট বেঙ্গলে যে মানে পেশেন্ট রুগী ভর্তির ক্ষেত্রে আমাদের একটা অলরেডি বিরাট রকম একটা প্রতিবন্ধী সৃষ্টি, আমরা আস্তে চেষ্টা করছি এটাকে আস্তে সাহায্য করতে। আচ্ছা, ধরুন আমি আক্রান্ত হয়েছি, আমার মনে হলো বিভিন্ন সিমটম থেকে আমি আক্রান্ত হয়েছি, আমার প্রাথমিক যে স্টেপটা হবে আমি কি করব প্রাথমিকভাবে? আপনার প্রথম কথা প্রথমে আপনার অসুবিধার কথাটা গোপন না রেখে, বা যদি আপনি মনে করেন যে তাদের কোনো সিমটম নেই, সিমটম আসিমটম নেই, সেক্ষেত্রে আপনি যদি মুখ্যমন্ত্রীর কন্ট্যাক্টে থাকে, যে কোনো পঞ্জীকৃত কন্ট্যাক্ট আছে, ইমিডিয়েটলি আপনারা যেটা করতে হবে স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে আপনি যাতে করোনা টেস্ট হয়ে থাকে সেটা ইমিডিয়েটলি করতে। কি করছেন আপনি, আপনার পরিবারের সাথে রয়েছেন, কিভাবে আপনার পরিবার এই সংক্রমণ থেকে দূরে আছে, কিভাবে স্টেপ নিয়েছে সেটা? এখন যেটা আপনি আগে বলছেন যে স্যানিটাইজারের ব্যাপার, যে প্রথম কথা যেটা আমি বলে রাখি, যখন আমি আউটডোর থেকে ফিরে আসি, তখন আউটডোর থেকে আমার একটা সেপারেট টেস্ট, আউটডোরটা করার পরে আমি কিন্তু টেস্টটাকে কিন্তু আমি একটা সেপারেট জায়গায় ফিরে রাখি, এবং সেটাকে কিন্তু যেটা থাকতাম সাবান দিলাম, তারপরে আমি একদম সমস্ত কিছু বেস্টে ছাড়ার পরে আমি কিন্তু পূর্ণ চান্দি সাবান। একটা ঘটনা যে স্যানিটাইজার নির্ভর না হয়ে আপনি পার্সোনাল হাইজিন, হ্যান্ড ওয়াশ, এটা কিন্তু বাইরে থেকে এসছে, স্যানিটাইজার বারবার হাতে বসার থেকে আপনি একবার অন্তত বাইরে থেকে আসার পরে সঙ্গে সঙ্গে আগে ভালো করে আপনার যেটা বন্ধ করে সাবান দিয়ে হাত, তরল সাবান, এবং সেই তরল সঙ্গে হাত ধরে সেটা কিন্তু প্রফেশন তার থেকে 100% বেরিয়ে নরমালে যখন মানুষ এসেছে, মানুষ বাইরের খাবার খেতে ভয় পাচ্ছে, খাবারের মাধ্যমে কি আমরা করোনা আমাদের শরীরে ঢুকতে পারে? বলতে কি যে প্রথম কথা, খাওয়ারের সঙ্গে করোনার সম্পর্কটা কিছু মানে অলরেডি কিছু থাকছে, তার কারণ বিশেষ করে প্যাকেট জাত খাওয়া যেটা থাকছে, প্যাকেট জাত খাওয়ার ক্ষেত্রে যারা ফুড হ্যান্ডলার থাকছে তারা কতখানি তার যে অলরেডি হেলথ হাইজিন মেনটেন করছে সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে রাখছে। পরে সেই ক্ষেত্রে এটা থেকে হবে না, তার কারণ আমরা তো মাস্ক পরার জন্য কি করছি, মুখ এবং নাকটাকে ঢেকে রাখছি, তাহলে মুখটা ঢাকার উদ্দেশ্য নেই। তাহলে আমি যদি কোনো কারণে আমি যে খাচ্ছি, আমার যদি ওই যে মিউকাস যে ভাইরাসটা, সেটা কিন্তু আসলে আমার মুখের কোনো ঘা আছে, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি খাবার হতে, পরে সেক্ষেত্রে সেই জায়গাতেই এটা যখন বসবাস করবে, পরে সেক্ষেত্রে আপনার কিন্তু এটা করোনা ভাইরাস এমনটা জিনিস যে কোনো জিনিস টাচ থেকে আসতে পারে। আপনার বাড়ির যে হ্যান্ডেলটা আছে তাতে কিন্তু করোনা ভাইরাস সেটা থেকে হাত থেকে নাকে নিলেন বা মুখে নিলেন, পরে সেখানে দিতে পারবেন। খাবারের ক্ষেত্রে কিন্তু যে বাইরের খাবারটা কিন্তু এগ্রি। সবশেষে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, একজন ডাক্তারবাবু হিসেবে সাধারণ মানুষকে আপনি কি বার্তা দেবেন? সাধারণ মানুষের বার্তা দেওয়ার জন্য একটা বলছি যে প্রথম কথা আপনারা হচ্ছে বুঝাবে কান দেবেন, যে প্রথম কথা যে আপনার যখনই কোনো যে শারীরিক কোনো মানে অসুস্থ দেখা দিবে, এক নম্বর হচ্ছে বলে আপনার কোনো জ্বর নাও থাকে, আমরা মনে করি যে অসম্ভব একটা গায়ে ব্যথা হচ্ছে, গাঁটে ব্যথা হচ্ছে, এবং তার সঙ্গে এমন আমার কিছু করতে ইচ্ছা হচ্ছে, যে একটা ভীষণ দুর্বল ভাব, এবং তার সঙ্গে থাকছে আপনার যে মানে কোনো আমি স্বাদ পাচ্ছি, কোনো গন্ধ পাচ্ছি, এরকম যদি লক্ষণ থাকে, বা যদি জ্বর কাশি সর্দিতে থাকে, তাহলে আপনি ইমিডিয়েটলি দরকার যে আপনি স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে বা স্বাস্থ্যকেন্দ্রে এসে আপনার করোনা করতে হবে। করোনা পরীক্ষা করার পরে যেটা দরকার, যে এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা কি করছি, অ্যাকচুয়ালি ভাইরাসের ট্রিটমেন্ট খুব কম, সিমটমেটিক ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু যদি আপনার যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে যায় বা আপনাকে, তাহলে সেক্ষেত্রে মঙ্গলটা হচ্ছে আপনার। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যত তাড়াতাড়ি আমরা হচ্ছে ওখানে সেপারেট করে নিতে পারবো, তত কিন্তু আর 5 জনের যে আপনার ইনফেকশন হওয়ার চান্সটা কিন্তু করতে পারছে। তা সেই জায়গাতে যে এটাতে কিছু বেশ কিছু লোক দেখেছি ভীষণ অনিয়ম, এমন অনেকে আমি দেখেছি যে 10 থেকে 12 দিনের জ্বর, তারা কিন্তু ওই জ্বরটাকে গোপন করে আস্তে আস্তে করে যারা ভিলেজ প্র্যাকটিস আছে তাদেরকে চিকিৎসা করা, কিন্তু যখন দেখা গেল যে পেশেন্টের যখন মানে খুব খারাপ অবস্থা, তখন যে স্বাস্থ্য দপ্তরে ডাক করছে যে প্রথমত যে আমাদের এরকম হয়েছে, নাহলে এতদিন কিন্তু বাড়ির মধ্যে কোল্ড স্টোর কিন্তু চিকিৎসা করছে, তারা সেখানে বেরিয়ে আসার দরকার আছে। আর দ্বিতীয়ত কিছু কিন্তু বলে কি যে আমাদের ময়নাতে যেটা মানে বা কিছু হচ্ছে কিনা বলতে পারবো, কিছু গুজব রয়েছে যে প্রথম কথা গভর্নমেন্টের জায়গাতে আপনাকে টেস্ট করতে গেলে পয়সা দিতে হবে। এটা বলে থেকে একদম সর্বৈব মিথ্যা কথা, যে কোনোদিন কোনো টেস্টের জন্য কোনো 1 পয়সা করে লাগে না, গভর্নমেন্ট থেকে পুরোপুরি সে আর্টিফিশিয়াল বা র্যাপিড টেস্ট এটা পূর্ণ বিনা পয়সা হয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যেটা গুজব কিন্তু ছড়েছে যে আমাদের সেফ হোম আছে, বিশেষ করে বিবেকানন্দ মিশন যে সেফ হোমটা আছে, এই সেফ হোমে আমরা রেখেছি ওখানটা যারা আসিমটমেটিক বা মাই সিমটমেটিক পেশেন্টকে আমরা কিন্তু আইসোলেশনের জন্য সেফ হোমটা ভর্তি করেছি, 0 মিশন।
যে সেই জায়গাতে যে এরকম আমার কানে এসছে যে ওখানে ভর্তি হতে গেলে পেশেন্টকে বা ছাড়ার সময় কিছু টাকা না। যে প্রথম কথা বলে রাখি যে এটা আমরা যখন এই পরিষেবাটা কিন্তু 100% ফ্রি অফ কস্ট। আমরা পেশেন্টকে যারা থাকছে তার খাওয়া থেকে শুরু করে টিফিন এভরিথিং প্রোভাইড করছি, তার ড্রেস প্রোভাইড করছি যখন ডিসচার্জ হচ্ছে, এবং তার সঙ্গে আমরা হ্যান্ড ওয়াশ দিচ্ছি, স্যানিটাইজার মাস্ক দিচ্ছি। আর সেই ক্ষেত্রে যে এর জন্য কোনো একটা পয়সা কোনদিন করে চার্জ করা কোনোদিন গভর্নমেন্ট নিতে পারে। আর একটা ব্যাপার যে রুগী আসছে কিন্তু একা, তাকে সরকারি গাড়ি করে নিয়ে আসা হচ্ছে, এবং রুগী যখন যাচ্ছে ওখান থেকে ডিসচার্জ হচ্ছে তখন কিন্তু একা। ফলে সেই জায়গাতে যে এই যে টাকার যে লেনদেন যে প্রসঙ্গটা উঠে আসছে, এটা একদম কিছু মানুষের যে উদ্দেশ্য প্রণীত হবে এটা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, এটাতে বেরিয়ে আসা দরকার আছে। এটা আমি তীব্র ভাষা নিন্দা করছি। এবং তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত আমরা দেখছি যে আমার এখানে 466 জন পেশেন্ট অ্যাডমিশন হয়েছে গতকাল পর্যন্ত। সে হলো তার মধ্যে 372 জন নিরাপদে ফিরে গেছে, ভালো হয়ে বাড়ি গেছে। 19 জন রেফার হয়েছে বড়মা হসপিটালে। যারা বলে রাখি যে সে ফোনে থাকাকালীন যদিও মাইল্ড সিমটম আসিমটম, কিন্তু তার ডিউরিং দ্য কোর্স অফ মানে চিকিৎসা চলাকালীন বা আইসোলেশন পিরিয়ড থাকাকালীন যদি দেখা যায় তার কোনো যে উপসর্গ দেখা যায়, যেমন শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা বা কোনো অন্য উপসর্গ দেখা দেয়, এটা আমাদের এখানে বা অক্সিজেন স্যাচুরেশন কমে যায় 94%, তখন আমরা সেই পেশেন্টদের আমরা এখান থেকে বড়মা হসপিটালে রেফার। তার বড়মা হসপিটালে রেফারটাও কিন্তু আমাদের এখান থেকে কিন্তু বিনা পয়সা, এবং বড়মা হসপিটাল ডিসচার্জটাও কিন্তু আমাদের এখান থেকে উপখাতে বিনা পয়সা। এবারে যে এই যে পরিষেবা, এই পরিষেবার মাঝে কিন্তু কোনো টাকা পয়সা কোনো এতটুকু সম্ভব। অতএব এই জায়গা থেকে আমাদের হচ্ছে একদম পুরোপুরি বেরিয়ে আসা উচিত। এবং আমাদের যে জাস্ট রেফার হয়েছে আজ পর্যন্ত 20 জন পেশেন্ট রেফার হয়েছে, কোনো ডেট একদমই নেই, সেভাবে কোনো মৃত্যু সংখ্যা নেই, কোনো পরিসংখ্যান নেই। মানে সেক্ষেত্রে আমরা কি বলবো যে আজকে আমাদের 466 জন পেশেন্ট কিন্তু আমরা যদি গতকাল পর্যন্ত 466 জন পেশেন্টকে আমরা মানে একদম, তারপরে 372 বাড়ি পাঠাতে পেরেছি, তা আর বাকি 65 আমাদের যে অ্যাক্টিভ কেস আছে, আর সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে কতখানি আমরা যে সার্ভিসটা দিতে পেরেছি। আপনার সব কিছু দেওয়া হচ্ছে, খাওয়া থেকে শুরু করে আপনার রেগুলার, তবে সেক্ষেত্রে পয়সার প্রসঙ্গ আসছে না। একেবারেই সাধারণ মানুষকে বলছি আপনারা সুস্থ থাকুন, চিকিৎসককে ডাক্তারবাবুর কথা মেনে চলুন, স্বাভাবিক হয়ে উঠুন। ধন্যবাদ ডাক্তারবাবু আপনার।